সহজ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা জানি যে আমাদের যে আরআরবি এনটিপিসি যে এক্সামটা আছে গ্র্যাজুয়েট নন গ্র্যাজুয়েট দুটোর জন্যই, ঠিক আছে, সেটার হওয়ার চান্সেস খুবই বেশি হচ্ছে মার্চের তোমার হচ্ছে লাস্টের দিকে বা হচ্ছে এপ্রিলের প্রথমের দিকে, তাই না? এটার হওয়ার প্রবাবিলিটি খুবই বেশি। তো আজকে থেকে আমরা একটা সিরিজ শুরু করব, যেখানে হচ্ছে আমরা যে ম্যাথের 2021-এর সিবিটি 1-এ যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো আমরা করার চেষ্টা করব। তো আমরা চেষ্টা করব, এই ধরে চলছি যে মোটামুটি আমাদের কাছে 2 মাস আছে। এই 2 মাসে আমরা চেষ্টা করব মিনিমাম 30টা সেট করার, মানে 30 × 30, কোনোটা একটা দুটো কোশ্চেন এদিক ওদিক থাকে। তো অ্যাপ্রক্সিমেট আমরা ধরে চলবো যে 900টা কোশ্চেন আমরা এখানে করব। 900টা কোশ্চেন যদি সলভ করতে পারো তোমরা, আর তার কিভাবে কম সময়ের মধ্যে কিভাবে সলভ করতে পারো তার যদি ওয়েগুলো টেকনিকগুলো তোমরা দেখো, তো ইজিলি তোমাদের ম্যাথের প্রতি যে ভয় বা ভীতি আছে সেটা তোমাদের দূর হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা প্রথম কোশ্চেনটা শুরু করছি, কথা বেশি না বাড়িয়ে। তো আমাদের প্রথম কোশ্চেন বলেছে √3 তার পাওয়ার n সমান সমান বলেছে 7 to 9। তো এই কোশ্চেনটায় অনেকেই কি মিস্টেক করে ফেলবে যে এই √3টাকে তারা হয়তো দেখবে না, কিন্তু এখানে আমাদের তাই একটু সতর্ক হয়ে এটা করতে হবে। রুট মানেই আমরা জানি 1/2, তাহলে 3-র পাওয়ার হচ্ছে 1/2। এবার এই 729কে আমরা 3-এর পাওয়ারে লিখব, ঠিক আছে? তো 729 তোমরা জানো কি 9 × 9 × 9, তাহলে 9 মানে হচ্ছে কি 3-এর স্কোয়ার, কারণ এখানে হচ্ছে 3-এর স্কোয়ার 3-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, তাহলে 3-এর পাওয়ার কত হয়ে গেল 6। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে n/2 এর ভ্যালু হচ্ছে কত 6, তাই না? তাহলে n এর কত হলো 12, তাহলে এটা হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এই যে স্লাইডগুলো আছে এটার পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে, এখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে? তো আমরা পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার গসাগু বলেছে 6 এবং তাদের লসাগু বলেছে 84। এবার সংখ্যাগুলির একটি যদি 42 হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? তো আমরা সবাই জানি যে গসাগু আর লসাগু এই দুটোকে গুণ করলে আমরা কি পাই? সংখ্যা দুটির গুণফল। এটা আমরা পাই। তাহলে এখানে যদি আমাকে এখন একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে সিম্পলি আমরা গসাগু করব আর লসাগুকে গুণ করব, আর আরেকটা যে সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছি 42 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে, 6 দুগুণী 12, তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 12। এই বেসিকগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে? এবার আমরা পরের কোশ্চেনে আসছি। x² y² + 1/x² y² = 83, xy - 1/xy এর মান কত? তো এরকম টাইপের তোমাদের প্রবলেম করার আগে তোমাদের কয়েকটা ফর্মুলা তোমাদেরকে আমি জানিয়ে রাখছি, যেগুলো তোমাদের পক্ষে জানা খুবই জরুরি। অনেকে হয়তো তোমরা জানো, অনেকে জানো না। তো একবার ফর্মুলাগুলো কি দেখে নাও। সাপোজ ধরো তোমার কাছে এরকম একটা ফরম্যাট দেওয়া আছে যেখানে হচ্ছে x + 1/x এর ভ্যালু সাপোজ তোমাদের কিছু একটা দেওয়া আছে, সেটাকে তুমি ধরে নাও দেওয়া আছে a। তাহলে এখান থেকে তোমরা x² + 1/x² এর ভ্যালু যদি বার করো সেটা হবে a² - 2। একইভাবে যদি x - 1/x এর ভ্যালু দেওয়া থাকে তোমাদের কাছে a, এখান থেকে তোমরা x² + 1/x² এর যে ভ্যালুটা পাবে সেটা হবে a² + 2। তাহলে এখানে মনে রাখবে যদি প্লাস থাকে তাহলে -2, আর যদি মাইনাস থাকে তাহলে হচ্ছে +2। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই এই ফর্মুলাটা থেকেই আরেকটা ফর্মুলা তোমার আসছে, যেটা হচ্ছে এটা ঠিক এক্সাক্ট অপোজিট। সেটা কি? সেটা তোমাদের জানা উচিত। সেটা হচ্ছে ধরো তোমাদের কাছে দেওয়া আছে এবার x² + 1/x² সমান তোমার কাছে দেওয়া আছে a। তাহলে এখান থেকে তোমরা বার করতে পারবে x + 1/x, এটা হবে √a² + 2। আচ্ছা, মানে এখানে এই যে ফর্মুলাটা দেখো, তোমরা এটা
এটাতে কি করেছিলে তোমরা মাইনাস করেছিলে, এবার যদি তোমাকে এটা বার করতে হয় তাহলে তার ঠিক অপোজিটটা করতে হবে, প্লাস করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। আর হচ্ছে গিয়ে যদি তোমার এক্স স্কোয়ার প্লাস 1/x² এর ভ্যালু তোমার কাছে দেওয়া আছে এ, এখান থেকে তোমাদের যদি বার করতে দেয় এক্স মাইনাস 1/x, তখন যেটা হবে রুট ওভার, সরি এখানে এ স্কোয়ার হবে না, এটা হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, এটা এ স্কোয়ার হবে না, এটা হবে এ +2 তার রুট, আর এখানে হবে a -2 তার রুট। ঠিক আছে, এবার তো আমরা আমাদের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটায় আমরা আসছি। কোশ্চেনটা কি বলছে, দেখো x² y², তো এই পুরোটাকে তুমি ধরে নিতে পারো xy, তার স্কোয়ার ধরে নিতে পারো। একইভাবে পরেরটাকে যদি লেখো সেটা হচ্ছে xy তার স্কোয়ার, তাহলে এর ভ্যালু তোমাদের কাছে কত দেওয়া আছে, 83 দেওয়া আছে। তো সিম্পলি এখান থেকে দেখো তোমরা কোন ফরম্যাটে দেখতে পাচ্ছ, এটা এই 4-এর ফরম্যাটে আছে, তাই না? তাহলে তোমাকে এখন এটা বার করতে হবে, তাহলে এটা বার করার জন্য তোমাকে কি করতে হবে, এইটাকে যদি মনে করো এ, এটাকে যদি মনে করো এ সাপোজ, তাহলে এখানে a -√2 করে তার a-2 করে তার রুট করতে হবে। আমরা সিম্পল এখানে করব xy -1/xy, তাহলে এর ভ্যালু আমরা কি পাবো, 83, তার থেকে 2কে বাদ দেবো, তার রুট করব, মানে 81 রুট, তাহলে অ্যান্সার হবে 9। তাহলে 9 হবে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই যে 4টে সূত্র তোমাদেরকে বলেছি, এই 4টে সূত্র কিন্তু তোমাদেরকে একদম ভালো করে মনে রাখতে হবে, তাহলে ইজিলি তোমরা এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। ঠিক আছে, বলেছে একটি ছোট কোম্পানিতে নারী কর্মচারীর সাথে পুরুষ কর্মচারী, মানে হচ্ছে ফিমেল আর মেল, এদের রেশিও বলেছে 2:3। এবার বলেছে কোম্পানিতে পুরুষ কর্মচারীর সংখ্যা 90, তার মানে 3-এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 90, তাহলে মোট কর্মচারী কত, তো 3-এর ভ্যালু যদি 90 হয় তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে 30। এবার বলেছে মোট, তাহলে এখানে দেখো মোট কত হচ্ছে, 3 আর 2 5, তাহলে 5 × 30 যদি আমরা করি তাহলে হচ্ছে 150, তাহলে টোটাল কর্মচারী কত হচ্ছে 150। এখানে তোমাদের জানতে চাইছে, মানে তোমাদের কাছে জানতে চাইতে পারতো যে ফিমেল কত আছে, তাহলে ফিমেল কত আছে সেটা সিম্পলি 2 দিয়ে যদি তোমরা 30কে গুণ করো তাহলে হচ্ছে 60। ঠিক আছে, বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেমি স্কোয়ার, তাহলে বৃত্তের পরিধি কত। তাহলে এখানে তোমাদের বৃত্তের জন্য একটা ফর্মুলা তোমাদেরকে, আমি একটা ভালো করে একটু বৃত্তটা ড্র করছি। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করি, মানে রেডিয়াস। তাহলে এখানে হচ্ছে বৃত্তের যে পরিধি হয়, বৃত্তের যে পরিধি হয় তার সূত্র হচ্ছে 2πr, আর বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তের যে ক্ষেত্রফল তার সূত্র হচ্ছে πr²। ঠিক আছে, তো এখানে আমার দেখো বলে দিয়েছে বৃত্তের ক্ষেত্রফল, তো বৃত্তের ক্ষেত্রফল মানে কি πr², আর পাই এর ভ্যালু তোমরা সবাই জানো 22/7। ঠিক আছে, তো এখানে আমরা কি করছি, এখানে আমাকে তো সবার ফার্স্টে আর এর ভ্যালু বার করতে হবে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 22/7 ইন্টু r², এর ভ্যালু কত বলে দিয়েছে 154, আমাকে পরিধি বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে দেখো যদি 22 দিয়ে এটাকে কাটো, এটা কত হচ্ছে 7, আর এই 7টা এখানে চলে যাবে, তাহলে r² = 7-এর স্কোয়ার, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো আর এর ভ্যালু কত 7। এবার তোমার কাছে জানতে চেয়েছে পরিধি, তাহলে পরিধির ফর্মুলা কি 2πr, তাহলে 2 × 22-এর 7, আর আর কত বেরিয়েছে আমাদের 7, তাহলে 7 7 কেটে গেল 44, তাহলে আমাদের বৃত্তের পরিধি হচ্ছে 44 সেমি। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে বলেছে একটি ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার ক্রয় মূল্য 15টি জিনিস বিক্রয় মূল্যের সাথে সমান, তার মানে 15টা জিনিসের যে দাম হচ্ছে বিক্রির দাম, সেটা হচ্ছে 20টা জিনিসের কেনার দামের সাথে সমান, তাই না? তার মানে আলটিমেটলি আমাকে 15টা জিনিসের মধ্যে কটা জিনিসের প্রফিট হচ্ছে, 5টা জিনিসের প্রফিট হচ্ছে, তাহলে 15তে আমার প্রফিট হচ্ছে 5, তাহলে 100তে কত,
5 দিয়ে যদি কাটো তাহলে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, তাহলে 100/3, এর মানেই হচ্ছে 33.33। তাহলে অপশন এ হবে এটার সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, ঝুড়িতে রাখা একটি আম প্রতি মিনিটে দ্বিগুণ হয় যদি 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণভাবে ভরে যায়, তাহলে কত মিনিটে ঝুড়িটি অর্ধেক পূর্ণ হয়? এই কোশ্চেনটাতে কিন্তু সিলি মিস্টেক হওয়ার চান্সেস খুবই বেশি, কারণ সবাই দেখবে যে হাফ ভরে গেছে, 30কে কি করবে, 2 দিয়ে ভাগ করবে, অ্যান্সার বার করবে 15, 15 মার্ক করে চলে আসবে, কিন্তু অঙ্কটা কি হয়ে যাবে, ভুল। এই জন্য এক্সামিনার অপশানে 15 দিয়েছে। তো কোশ্চেনটা যদি ভালো করে অবজার্ভ করে দেখো, যে এখন ধরো যেই আছে তার ঠিক 1 মিনিট পর, মানে 1 মিনিটে যদি একটা আম থাকে, তাহলে 2 মিনিটে হবে 2টো আম, 3 মিনিটে হবে কি 2 এর ডবল 4টে আম, 4 মিনিটে হবে কি 8টা আম, মানে এটা করে কি হচ্ছে, ডবল হচ্ছে। তাহলে 30 মিনিটে যদি পুরোটা ভরে যায়, 30 মিনিটে যদি সম্পূর্ণটা ভরে যায়, 30 মিনিটে যদি গোটা মানেই হচ্ছে এক অংশ, পুরো ঝুড়িটাই ভরে যায়, তাহলে তার ঠিক আগের যে মিনিট, মানে 29 মিনিটেই তো হাফ অংশ ভরা থাকবে না, হাফকে আমরা 2 দিয়ে গুণ করলেই তো টোটাল অংশটা পাবো। তার মানে আমার যে অ্যান্সারটা হবে সেটা হবে অর্ধেক আমটা কতটা পূর্ণ হয়েছে, তাহলে অর্ধেক আমটা পূর্ণ হয়েছে 29 মিনিটে। তো এই সিলি মিস্টেক গুলো তোমাদের থেকে করার থেকে তোমাদের কি করতে হবে, বাঁচতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা আসি। তো পরের কোশ্চেন বলেছে একটা করণী আছে এখানে, এর মানে গুণ 13, তার সাথে 15 যোগ করতে হবে। তো সিম্পল, আমি যদি সবার ফার্স্টে এই পার্টটুকু আমরা দেখি, এই পার্টটুকু কি বলেছে দেখো, 3√2 + 2, এর সাথে এটা গুণ হচ্ছে 3√2 - 2। তো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এটাকে আমরা যদি ভাবি a + b, আর এটা হচ্ছে a - b, তাহলে আলটিমেটলি এটা কি ফর্মুলা পড়েছে, a² - b²। তো এইগুলো কিন্তু তোমাদের লেখার দরকার নেই, তোমরা এটা দেখেই তোমরা অবজার্ভ করতে পারবে। তো এই অবজারভেশনকে কাজে লাগিয়ে তোমরা হচ্ছে গিয়ে কিন্তু সলভ করবে, ঠিক আছে। এইসব লেখার দরকার নেই, এগুলো তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে। এগুলো ফালতু লিখে সময় ওয়েস্ট করবে না। তাহলে এখানে আমার দেখো, আমরা যদি এটার যদি স্কোয়ার করি, তাহলে 3 3 9, 9 2 18 বিয়োগ, আচ্ছা এবার 2 এর স্কোয়ার মানে কত, 4, তাহলে 18 থেকে যদি 4 চলে যায় তাহলে হচ্ছে কত, 14। এবার 14 পরে এর আছে, এর মানে কি গুণ হবে 13, আর তার সাথে 15 যোগ হবে, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে একটা জিনিস বলি, যে আমাদের অনেক সময় ক্যালকুলেশন করারও দরকার হয় না, তোমাদেরকে এই অপশনগুলো দেখতে হবে। অপশনের যদি ইউনিট ডিজিট, মানে শেষ অঙ্কটা যদি আলাদা থাকে, তাহলে কি করব, আমরা সলভই করব না, আমরা জাস্ট ইউনিট ডিজিট দিয়ে করব। দেখো 3 4 12, তাহলে ইউনিট ডিজিট হচ্ছে 2, 2 এর সাথে যদি 5 যোগ করি তাহলে ইউনিট ডিজিট হবে 7। এখানে একটা অপশনেই কিন্তু তোমার 7 আছে, তাহলে এটাই তোমার আনসার হয়ে যাবে। তোমরা চাইলে ক্যালকুলেটও করতে পারো। বড় বড় যখন এরকম অনেক বড় বড় তোমাদের সরল আসে, সেখানে সবার ফার্স্টেই যখনই সরল আসবে, তোমরা সবসময় শেষের যে ডিজিটটা আছে, মানে ইউনিট ডিজিটটা, সেটা ফার্স্টে চেক করবে। চেক করে যদি দেখো কোনো অপশানে ইউনিট ডিজিট সেম নেই, তখন তোমরা কি করবে, পুরো প্রবলেমটা সলভ করবে না, জাস্ট ইউনিট ডিজিট দিয়ে করে নেবে, গুণ করে যোগ করে ভাগ করে শুধু ইউনিট ডিজিট বার করলেই বড় বড় সরল তোমাদের কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। এবার যদি দুটোর ইউনিট ডিজিট যদি কখনো সেম থাকে, তখন তোমাকে সলভ করতে হবে, সেখানে আর কিছু করার উপর নেই, ঠিক আছে। তো তোমরা যদি এটা সলভ করো তাহলে দেখো 14 10 140, আর 3 14 হচ্ছে কত, 42, তাহলে হচ্ছে 182, আর এখানে হচ্ছে কত 15, তাহলে কত হচ্ছে এটা 197, একই বেরোলো, ঠিক আছে। আমরা এই ক্যালকুলেশনটা কি করতে পারতাম, অ্যাভয়েড করতে পারতাম, এই সময়টা আমরা বাঁচাতে পারতাম। তো এই ছোট ছোট ট্রিক্সগুলো তোমাদের মাথায় রাখতে হবে, সবসময় তোমরা মাইন্ডকে ফ্রেশ রাখবে, কিভাবে ক্যালকুলেশনকে অ্যাভয়েড করা যায় সেটা চেষ্টা করবে, ঠিক আছে। তো পরের কোশ্চেনে আমরা আসছি, একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তার মানে ধরো 60% মানে কি, 60% মানে তোমরা যদি লেখো 60/100, কিন্তু এটা না করে তোমরা ডাইরেক্ট যদি এটা জানো যে 60% মানে হচ্ছে 3/5, ঠিক আছে। কি করে, 20 দিয়ে কাটলে এটা 3, এটা 5। তো এইটা যদি তোমরা জানো, তোমরা সবসময় চেষ্টা করবে পার্সেন্টেজের প্রবলেম, পার্সেন্টেজকে তোমরা কি করবে, ভগ্নাংশে কনভার্ট করে, তাহলে ইজিলি তোমরা সলভ করতে পারবে। তার মানে এখানে দেখো না, 5 জন যদি টোটাল পরীক্ষার্থী হয়, 5 জন যদি টোটাল পরীক্ষার্থী হয়, তার মধ্যে আমি এখানে প্লাস সাইন দিয়ে বোঝাচ্ছি এরা পাস করেছে, আর মাইনাস সাইন মানে ধরো ফেল করেছে, তাহলে 5 জনের মধ্যে 3 জন কি করেছে, পাস করেছে, আর 2 জন কি করেছে, ফেল করেছে। এই রেশিওতে তোমরা বার করে নিতে পারো, ইজিলি তোমার কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তাহলে হচ্ছে
অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240, তার মানে এটার ভ্যালুই তো তোমাকে বলে দিয়েছে 240, তাহলে একের ভ্যালু কত 120। এবার তোমাকে বলেছে উত্তীর্ণ, তাহলে উত্তীর্ণ কত 3 দিয়ে 120 করো 360, তাহলে কতজন তোমার পাস করেছে 360 জন। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, 20 × 5 মিটার এই কার্পেটকে 4.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কয়টি ছোট টুকরোতে কাটা যাবে। তার মানে আলটিমেটলি কি করতে বলেছে, ভাগ করতে হবে। তো সিম্পল ভাগ করলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে 20 দুগুণি 40 আর 5-এ কত হয় 45, 45/2। ভাগটাকে আমরা গুণ করে নেবো, 4 দুগুণি 8 আর 1-এ 9/2, তাহলে এটা উল্টে গেল, উপরে 2 নিচে 9, তাহলে 2 দিয়ে 2কে কেটে গেল, 9 দিয়ে কাটলে 5, তাহলে কটা হবে 5টা হবে। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে বলি যে এটা আমার করারও দরকার ছিল না, সিম্পল তোমরা অপশন দেখে গেস করতে পারতে। এখানে কত আছে 4, এখানে কত আছে 20, তাহলে 4 থেকে যদি আমরা 20-কে করি 5 হবে, তো 5-এর কাছাকাছি আর কোনো অপশন নেই, এটাই আছে, তাই না। 7 তো হতে পারে না, তাহলে 4 7 28 হবে, 8ও হতে পারে না। এইভাবে অপশন এলিমিনেট করে তোমরা ডাইরেক্ট করতে পারতে, এটা করার দরকার ছিল না। ঠিক আছে, কি বলছে, হরিশ এবং বিমল 20 দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা 15 দিন এটিতে কাজ করে এবং তারপর বিমল চলে যায়। বাকি কাজ হরিশ একাই 10 দিনে সম্পন্ন করে। হরিশ একা কত দিনে কাজ করতে পারে। তো হরিশ আর বিমল যদি কাজ করতে পারে তাহলে কত দিনে কাজটা শেষ হয় 20 দিন। তাহলে আমি ধরে নেব যে টোটাল যে কাজটা হবে সেই টোটাল কাজটাই হচ্ছে কি 20 ইউনিট। ঠিক আছে, এবার ওরা 15 দিন কাজ করেছে, তাহলে 15 দিনে 15 ইউনিট কাজ করেছে, তাহলে আর কাজ কত বাকি আছে, 5 ইউনিট কাজ হচ্ছে আর বাকি আছে। 5 ইউনিট কাজটা তোমার কি আছে বাকি আছে, তাই না, এই কাজটা বাকি আছে। তাহলে এই 5 ইউনিট কাজ কে করেছে, হরিশ করেছে। কদিনে করেছে 10 দিনে, তাহলে হরিশ হচ্ছে 10 দিনে করে কত 5 ইউনিট, তাহলে একদিনে কত করবে 5/10, তার মানে হচ্ছে 1-এর 2 ইউনিট, তাই তো। এবার তোমাকে জিজ্ঞেস করেছে হরিশ একা কত দিনে কাজটা করবে, তাহলে হরিশ একদিনে করছে কি 1-এর 2 ইউনিট, এবার টোটাল কাজটা কত 20 ইউনিট, তাহলে হরিশের যে টাইমটা লাগবে 20, এটাকে কি করতে ভাগ করতে হবে, ভাগ করলে এটা উল্টে যাবে, তাহলে হরিশের টাইম লাগবে কত 40 দিন। তোমরা যখনই এই কাজের অঙ্ক আসবে না, তোমরা সবসময় কর্মদক্ষতা মানে এফিসিয়েন্সির রেশিও দিয়ে তোমরা করবে, এইভাবে করলে সবসময় তোমাদের ফাস্ট সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:5 এবং তাদের লসাগু বলেছে 120, তাহলে লসাগু কত দিয়েছে তোমাদের কাছে, লসাগু দিয়েছে হচ্ছে 120। এবার তোমাকে বলেছে সংখ্যাগুলি কত, তাহলে সিম্পল তুমি যদি 3 আর 5-এ কত হয় 15, 15 দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে তুমি কত পাচ্ছ 8, তাহলে একটা সংখ্যা হবে 3 × 8 = 24 আর একটা সংখ্যা হবে 5 × 8 = 40। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে আসি। বলেছে একটি ছোট সংখ্যা একটি বড় সংখ্যাকে ভাগ করলে ভাগফল এবং ভাগ করলে 6 হচ্ছে ভাগফল আর 5 হচ্ছে ভাগশেষ। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 1540 হলে ছোট সংখ্যাটা নির্ণয় করো। তাহলে তুমি যদি ধরো, তুমি এখানে ধরো যে ছোট সংখ্যাটা যেটা আছে, যেটা ছোট আছে সেই সংখ্যাটা কত এক্স, তাহলে এখান থেকে তুমি বড় সংখ্যাটা পেয়ে যাবে। বড় সংখ্যাটা কি হবে দেখো 6 ভাগফল, তাহলে আমরা কি জানি, আমরা একটা জানি যে ভাজ্য সমান সমান কি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা তো আমরা জানি। তাহলে এখানে আমরা এইটা দিয়ে ভাগ করছি, এক্স ভাগফল কত বেরিয়েছে 6, তাহলে 6x আর তার সাথে যোগ করা হয়েছে 5, তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম কি বড় সংখ্যাটাকে পেয়ে গেলাম। এবার বলেছে এদের পার্থক্য, পার্থক্য মানে কি দুটোকে বিয়োগ করতে হবে, তার মানে 6x + 5 - x এর ভ্যালুই হচ্ছে কত 1540। তাহলে এখান থেকে দেখো 6x থেকে x যদি চলে যায় তাহলে হচ্ছে 5x আর 5টা ওদিকে বিয়োগ হয়ে যাবে 1535, তাহলে x এর ভ্যালু হবে 5 দিয়ে যদি ভাগ করো 3 × 5 = 15, 5 × 7 = 35, তাহলে x এর ভ্যালু হচ্ছে 307, মানে ছোট সংখ্যাটাই তো চেয়েছে। ব্যাস, সবসময় তোমরা প্রবলেমগুলোকে অবজার্ভ করে সিম্পলিফাইড করবে, কিভাবে সরলভাবে তোমরা সলভ করতে পারো, বেশি কমপ্লেক্স ভাববে না, তোমরা ভাবনা চিন্তা করবে না, ইজিলি সলভ হয়ে যাবে। আচ্ছা
পরের কোশ্চেন বলেছে সাইন 23 ডিগ্রি, তার নিচে কস 67 ডিগ্রি, কস 71, সাইন 19। তো এইখানে তোমাদের একটা বেসিক জিনিস তোমাদের জানতে হবে যে সাইন থিটা মানেই হচ্ছে কস 90 মাইনাস থিটা, ঠিক আছে। ট্যান থিটা সমান সমান হচ্ছে কট 90 মাইনাস থিটা, আর হচ্ছে কোসেক থিটা মানে হচ্ছে সেক 90 মাইনাস থিটা। আর এগুলো সব কিন্তু ভাইস ভার্সা, মানে উল্টো হয়। কস 90 মাইনাস থিটা, সাইন থিটা, এই সবকটাই উল্টো হয়। তাহলে এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমি সবসময় তোমাদের একটা জিনিস বলি যে যখনই এরকম আসবে সবসময় মনে রাখবে সাইনের সাথে কার সম্পর্ক, কস, আর কসের সাথে সাইনের, ঠিক আছে। একইভাবে ট্যানের সাথে সম্পর্ক হচ্ছে কট, আর কটের সাথে হচ্ছে ট্যানের। সেম কোসেকের সাথে সম্পর্ক হচ্ছে সেকের, আর সেকের সাথে হচ্ছে কোসেকের। তো এই জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখো, তোমাদেরকে কিচ্ছু ভাবতে হবে না, শুধু তোমাকে দেখতে হবে যে দুটো কোণকে যোগ করে 90 হচ্ছে কিনা। কারণ এখানে দেখো সম্পর্কটা 90 মাইনাস থিটা, তাহলে এখানে দেখো সাইন 23 আর 67, তাহলে সাইন আর কস দুটোই উল্টে, মানে এখানে সাইন আমি লিখে দিচ্ছি, জাস্ট তারপরে বলবো যে কিভাবে এইসব তোমরা না লিখেই করতে পারো। তো এখানে হচ্ছে কস 71, এখানে হচ্ছে সাইন 19। তো তোমরা যদি দেখো সাইন 23 মানেই কি 90 বিয়োগ 67, তার মানে ওপরেরটাও কি হয়ে যাবে, কস 67 হয়ে যাবে, নিচেও কস 67। একইভাবে ওপরে আছে কস 71, 19 মানে কি 90 বিয়োগ 71, তাহলে এটাও কি হয়ে যাবে, কস 71 হয়ে যাবে। তাহলে এটা কেটে হয়ে যাবে 1, এটাও কেটে হয়ে যাবে 1, তাহলে 1 আর 1 যোগ করে কি হবে 2। এবার আমি তোমাদেরকে কি বলছিলাম যে এই পোর্শনটাই তোমাদের করার দরকার হবে না, তোমরা সিম্পলি দেখবে যে সাইনার সাথে কস আছে, কসের সাথে সাইন আছে। তো যখনই এরকম টাইপের প্রবলেম আসবে তোমাদেরকে শুধু দেখতে হবে দুটোকে যোগ করে 90 হচ্ছে কিনা। 90 হয়ে গেলে এটার ভ্যালু অলওয়েজ কি হবে 1, এটার ভ্যালু কি হবে 1। এখানে স্কোয়ার থাকুক কিউব থাকুক তোমাকে কিচ্ছু দেখার দরকার নেই তোমাদের, সিম্পলি তোমরা দেখবে যে সাইনের সাথে কস আছে কিনা, কসের সাথে সাইন আছে কিনা, ট্যানের সাথে কট আছে কিনা, কোসেকের সাথে সেক আছে কিনা। তখন শুধু দুটোকে যোগ করে তোমরা দেখবে 90 হচ্ছে কিনা। এই যে দুটো অ্যাঙ্গেল যোগ করে যদি 90 হয়, এখানে যাই দেওয়া থাকুক না কেন, এখানে সাইন স্কোয়ার থাকুক, এখানেও স্কোয়ার থাকুক, এখানে কিউব থাকুক, এখানে কিউব থাকুক, যাই দেওয়া থাকুক, এর ভ্যালু অলওয়েজ কি হবে 1। তাহলে সিম্পলি তোমরা এখান থেকে যদি জানতে এটা করতে পারতো 1 আর 1, 1 আর 1 অ্যাড করে হচ্ছে 2। এই পোর্শনটুকু তোমাদের করার কোনো দরকার ছিল না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি বললাম। এটা মুখে মুখে করার অঙ্ক, পেন পেপার ছাড়াই। এই পিডিএফটা টেলিগ্রামে আপলোড করা হবে, তোমরা ডেসক্রিপশন থেকে লিঙ্কে টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে, ওখানে সব রকম আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে, 3 বছরের জন্য বার্ষিক 10% হারে 5,000 টাকার সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত। তো তোমরা হয়তো এটা অনেক ফর্মুলা দিয়ে করেছো, আর বাই মানে আর বাই 100, আর মাইনাস কিউব, এসব করেছো, সব কিচ্ছু ফর্মুলার দরকার নেই। তোমাদেরকে শুধু আমি একটা কোড বলবো, ঠিক আছে। 3 বছরের একটা আমি কি বলবো কোড, এই কোডটা তোমরা শুধু মাথায় রাখবে। কোডটা কি হচ্ছে 331, ঠিক আছে। এই যে ফার্স্টেরটা যেটা আছে এটা এটা হচ্ছে সরল সুদ, এটা হচ্ছে সরল সুদ। আর এই লাস্টের যে দুটো আছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য, সরল সুদের পার্থক্য। আর এই গোটাটা অন্য কালার দিয়ে আমি বোঝাচ্ছি, এই পুরো গোটাটাই হচ্ছে গিয়ে চক্রবৃদ্ধি সুদ। তাহলে প্রথমেরটা কি হচ্ছে, এই 3টা হচ্ছে সরল সুদ, 3 আর 1 পরের যে 3 আছে এই দুটো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, আর গোটাটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এইটা দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করছি সেটা শুধু দেখো। তাহলে আমি এখানে কোডটা লিখলাম 331। এবার বলেছে 10%, তাহলে 5,000-এর 10% কত, 500 টাকা। 500-র 10% কত, 50 টাকা। 50-এর 10% কত, 5 টাকা। এবার এগুলোকে গুণ করবে, তাহলে 3 দিয়ে যদি করো 1500, 3 দিয়ে করলে হচ্ছে 150,
5 5। এবার তোমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ চেয়েছিল, তো এইটাকে তোমরা কেটে দেবে কারণ এটা সরল সুদ। তোমাদের শুধু দরকার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে 150 আর এখানে হচ্ছে 5, তাহলে 150-এর সাথে 5কে যদি যোগ করো 155। তাই দেখো কি ইজিলি তোমরা এটা সলভ করতে পারতে কোনো রকম ফর্মুলা ছাড়াই, তোমাদের কোনো ফর্মুলারই দরকার নেই। আচ্ছা, এখানে যদি তোমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে বলতো তাহলে 1500, 150 আর 5 যোগ করে দিতে। যদি তোমাদের সরল সুদ বার করতে বলতো সিম্পলি 1500 টাকা হয়ে গেল। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সেটাও পেয়ে গেলে। তো এই ফর্মুলার সাহায্যে তোমরা যে কোনো চক্রবৃদ্ধি সুদ বার করে নিতে পারবে 3 বছরে। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন কি বলছে, দুটো ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ আর, আর একটা ত্রিভুজ হচ্ছে এক্স ওয়াই জেড। বলেছে এই ত্রিভুজ দুটো হচ্ছে অনুরূপ, মানে এটা অ্যাকচুয়ালি অনুরূপ, এটা সদৃশ ত্রিভুজ হবে। ঠিক আছে, এটা টেক্সট বুকে ইংলিশ থেকে বাংলাগুলো এরকম একটু চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে কত সদৃশ। সদৃশ মানে হচ্ছে এদের যে বাহুগুলোর যে রেশিও অনুপাত সেটা হচ্ছে সেম। ঠিক আছে, তো এখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যখনই সদৃশ হয়, সদৃশ যখন হয় না তখন কি হয়, দুটো ত্রিভুজের যে পরিসীমার অনুপাত, পরিসীমার অনুপাত সমান সমান কি হয়ে যায়, বাহুর অনুপাত হয়ে যায়। ঠিক আছে, আর একটা জিনিস রাখতে হবে মনে, যে বাহুর অনুপাত যা হবে ক্ষেত্রফলের অনুপাত, যেটা সরি দাঁড়া অন্যভাবে একটু লিখি, তোমার হচ্ছে ক্ষেত্রফলের যে অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত যেটা হবে সেটা হচ্ছে বাহুর অনুপাতের কি হবে, স্কয়ার হবে। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করেই তোমাদের সলভ হয়ে যাবে। দেখো ত্রিভুজের পরিসীমা কত, 48 আর 24, তার মানে এখানে এর হচ্ছে 48, এর হচ্ছে 24, তাহলে এখানে রেশিওটা তুমি দেখতে পাচ্ছ কত, 2:1, তাহলে এটা হচ্ছে রেশিও। তাহলে একইভাবে এক্স ওয়াই মানে কি এটাতে, তাহলে এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 1-এর ভ্যালু কত 12, তাহলে 2-এর ভ্যালু কত হয়ে যাবে 24, তাহলে পি কিউ কত হয়ে যাবে 24 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে তোমাদের বলতে পারতো যে তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে, এদের যে বাহু থাকবে তাদের অনুপাতের কি করতে হবে, সিম্পলি স্কয়ার করে দিতে হবে। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেনে আমরা আসি। বলেছে ট্রেন এ 80 কিমি ঘন্টা গতিবেগে বিপরীত দিকে 70 কিমি ঘন্টা গতিবেগে আসা ট্রেন বি কে অতিক্রম করে। উভয় ট্রেন 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করে। এর দৈর্ঘ্য 300 মিটার হলে বি এর দৈর্ঘ্য কত। তো সবসময় তোমরা জানবে যে দুটো ট্রেন একই দিকে যেতে পারে আর দুটো ট্রেন হচ্ছে বিপরীত দিকে আসতে পারে। তো যখন তারা যদি একই দিকে যায় তাহলে তাদের যে আপেক্ষিক গতিবেগ, যাকে আমরা বলি রিলেটিভ স্পিড, তো রিলেটিভ স্পিড হবে হচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, আর যদি তারা বিপরীত দিকে আসে তখন তাদের রিলেটিভ স্পিড কি হবে, যোগ হবে। ঠিক আছে, তাহলে এখন দুটো কি বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আমরা সিম্পলি কি করব, এখানে যোগ করব, 80 যোগ 70, তাহলে কত হলো 150 হলো। 150 কি হলো, কিলোমিটার হলো। তো এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তাহলে একে আমরা কি করব, 5/18 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো এখানে যদি তুমি 3 দিয়ে করো, সরি 6 দিয়ে করো, 6 দিয়ে করলে এটা হবে 25, 6 দিয়ে করলে এটা হবে 3, তাহলে এখানে হচ্ছে 75/3, এই সরি 125/3, মিস্টেক হয়ে গেছে একটু, তাহলে এটা হবে গিয়ে 125/3। এবার এরা কতটা টাইম নিয়েছে, উভয় ট্রেন 30 সেকেন্ডের মধ্যে একে অপরকে অতিক্রম করেছে, তার মানে 125/3 কত সেকেন্ড আছে, 30 সেকেন্ড, তাহলে 3 দিয়ে যদি গুণ করো 1250, তাহলে 1250 দূরত্ব ওরা অতিক্রম করেছে। তাহলে ট্রেন দুটো যখন একে অপরকে অতিক্রম করছে, তার মানে এ ট্রেন নিজের দূরত্ব আর বি ট্রেন, তাহলে এই দুজনের দূরত্বই তো অতিক্রম করেছে,
তাহলে এই দুটো দূরত্ব মিলে কত 1250, তার মধ্যে এর দৈর্ঘ্য কত 300, তাহলে 1250 থেকে 300কে বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব বি এর, তাহলে বি এর দৈর্ঘ্য কত 950 মিটার। তো এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখলাম, এত কিছু লেখার দরকার ছিল না। সিম্পল তোমাদের অঙ্কটা হতো এই যে 150 কিলোমিটার, এটাকে বার করতে 30 দিয়ে গুণ করতে বিয়োগ করতে, ব্যাস অঙ্ক তোমাদের সলভ। আমি জাস্ট এখানে তোমাদেরকে এক্সপ্লেন করছি, ঠিক আছে? তাহলে পরের কোশ্চেন কি বলেছে, একটি নলাকার ট্যাঙ্কের ক্ষমতা, এটা ক্ষমতা হবে না, এটা হবে আয়তন, যদি 2376 মিটার কিউব মানে ঘনমিটার হয়, তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ 21 মিটার হয়, ট্যাঙ্কের গভীরতা কত? তাহলে আমাদেরকে আগে একটা এখানে ট্যাঙ্ক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে? এটাকে আমরা বলি, এই পার্টটাকে আমরা বলি ব্যাসার্ধ, একে আমরা আর দিয়ে ডিনোট করি, আর এটা হচ্ছে হাইট মানে হচ্ছে এর উচ্চতা, ঠিক আছে? তো এর কি কি আছে, আয়তনের যে ফর্মুলা, এর আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? এর হচ্ছে পার্শ্বতল বলো, এর যদি তুমি পার্শ্বতল বলো বা বক্রতল, মানে এই যে সাইডের এই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ। এবার দেখো এইটা হচ্ছে একটা সমতল আর এটা হচ্ছে একটা সমতল, তাহলে এই দুটো হচ্ছে তার সমতল, তাহলে এই দুটো তল আর হচ্ছে বক্রতল মিলে তাহলে হচ্ছে সমগ্রতল, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে, দেখো 2 পাই আর এইচ, এটা তো আছেই, তার সাথে তুমি কি করছো, এইখানে একটা, এটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এখানেও একটা, তাহলে দুটো পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার তোমার অ্যাড করতে হবে। এবার এখানে দেখো 2 পাই আর তোমার কমন চলে যাচ্ছে, তাহলে 2 পাই আর আর প্লাস এইচ, এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখান থেকে সিম্পলি আমাকে আয়তনের ফর্মুলাটা কাজে লাগাতে হবে। তাহলে এখানে দেখো কি বলেছে, আয়তন বলে দিয়েছে 2376, তার মানে 2376, এটা হচ্ছে গিয়ে পাই, পাই মানেই হচ্ছে 22/7, আর স্কোয়ার, আর স্কোয়ার মানেই তোমাকে বলে দিয়েছে 21 ইন্টু 21, তোমাকে গভীরতা বার করতে হবে মানে এইচ তোমাকে বার করতে হবে। সিম্পল, তুমি 7 দিয়ে যদি এটা কাটো, এটা হচ্ছে কত 3, ঠিক আছে? এবার দেখো এটা হচ্ছে 2 আর 7 9, 3 আর 6 9, তার মানে এটা 11 দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা 11 দিয়ে যদি কাটি, এটা হচ্ছে 2, 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, 1 17, 11 কে 11 6 হয়ে গেল। আচ্ছা 3 দুগুণি কত 6, 6 দিয়ে যদি কাটো 3 6 18, 3 6 6 36, আচ্ছা আবার যদি 3 দিয়ে কাটো তাহলে এটা হচ্ছে কত 12, 3 দিয়ে কাটলে 7, তাহলে এইচ হবে গিয়ে তোমার কি 12/7। এবার এটাকে যদি করো 7 অক্ষে 7, 5 50, 7 7 49, 1 10 এরকম সামথিং আসবে। তো একটা অপশানই আছে, সেটা হচ্ছে 1.71 মিটার। তাহলে আয়তনের সূত্রটা জানলেই তোমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করতে পারতে, ঠিক আছে? এখানে আমি বাকি সূত্রগুলোও দিয়ে দিয়েছি চোঙের ব্যাপারে। আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, দুটো সংখ্যার যোগফল বলেছে 25, তাদের পার্থক্য বলেছে 15, তাদের অনুপাত কত? তো যখনই তোমাদের এরকম অঙ্ক দেবে যে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল তোমাদের দেওয়া থাকবে, তো সিম্পলি তোমরা একটা জিনিস করলে দুটো সংখ্যাই তোমরা বার করতে পারবে। দেখো একটা সংখ্যা কি হবে, বড় সংখ্যা হবে, আর একটা কি হবে ছোট সংখ্যা। তো বড় সংখ্যা বার করার সূত্রটা হচ্ছে যোগফল যেটা আছে আর যে বিয়োগফল আছে, ঠিক আছে? আমি পুরোটা লিখছি না, শর্টে লিখছি, ঠিক আছে? যোগফল যেটা আছে আর বিয়োগফল যেটা আছে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোট সংখ্যাটা হচ্ছে যোগফল থেকে বিয়োগফলকে যদি তুমি বিয়োগ করো তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে তোমরা পাবে ছোট সংখ্যা। তাহলে সিম্পলি দেখো এখানে আমার দুটো সংখ্যার অনুপাত বার করতে বলেছে, তাহলে আমরা যোগফল কত 25 আর 15, 25 আর 15 হচ্ছে কত 40, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। আর এখানে হচ্ছে 25 থেকে 15 যদি চলে যায় 10, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। এবার অটোমেটিক দেখো দুটোতেই 2 2 কেটে গেল, কারণ আমাদের রেশিও বার করতে হবে।
তাহলে এখানে হচ্ছে 0 0 কেটে গেল 4, এখানে হচ্ছে 1, তাহলে 4:1। এটা হবে আমাদের অ্যান্সার। তোমরা সংখ্যা বার করেও করতে পারতে, সংখ্যাটা বেরোতো কত, এখানে 2 দিয়ে কাটলে এটা কত হতো, 20 হতো, আর 2 দিয়ে কাটলে এটা হতো 5, তাহলে এটার রেশিও করলেও 4:1ই হতো, একই ব্যাপার। ঠিক আছে? তো বড় সংখ্যা ছোট সংখ্যা যদি তোমাদের বার করতে হয়, দুটো সংখ্যার যোগফল বিয়োগ বলতে সিম্পলি তোমরা যোগফল আর বিয়োগফল করে তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে বড় সংখ্যা পাবে, আর বিয়োগ করলে ছোট সংখ্যা পাবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, 0.27 তার স্কোয়ার মাইনাস 0.13 তার স্কোয়ার, তার নিচে এটা। তো এটা দেখো, এই ফর্মুলাটা পড়ছে, তোমরা যদি ভালো করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার নিচে হচ্ছে এ প্লাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আছে, ফর্মুলাটা কি, এ প্লাস বি, এ মাইনাস বি, আর এখানে হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি কেটে যাবে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি হবে, এ মাইনাস বি। তাহলে এখানে 0.27 তার থেকে 0.13কে বিয়োগ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে, সেটা হচ্ছে 0.14। ঠিক আছে? তো আমরা পরের কোশ্চেনে আসছি। দেখো, তোমাদের প্রথমেই ফর্মুলা আমি লিখিয়েছিলাম সেম এটা থেকে, যে এক্স প্লাস 1/x সমান সমান যদি হয় এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² কি হবে, এ স্কোয়ার মাইনাস 2। সেম এখানে দেখো ডিটো, একই শিফটে দুটো দুটো অঙ্ক এরকম এসছে। তাহলে সিম্পলি তোমরা এখানে যদি করো এটা 9² মাইনাস 2, তাহলে 9 9 কত হবে 81, তার থেকে 2 চলে যাবে, তাহলে কত হবে 79। তাহলে 79 হবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে? এবার আমরা পরের কোশ্চেনে আসছি। দেখো, এই মাত্র যে তোমাদের ফর্মুলাটা বললাম এক্স প্লাস 1/x, এই ফর্মুলাটারই অ্যাপ্লিকেশন কিন্তু এখানেও তোমরা দেখতে পাবে। দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা। আচ্ছা, আমরা কি জানি, ট্যান থিটা মানেই হচ্ছে 1/কট থিটা, বা কট থিটা মানেই হচ্ছে 1/ট্যান থিটা। তাহলে এই ফর্মুলাটা যদি তুমি এখানে দেখো, তো এটাকে মনে করো ট্যান থিটা, তাহলে এই কট থিটাটা কি হয়ে যাবে, 1/ট্যান থিটা। তার মানে ট্যান থিটা প্লাস কট থিটা যদি তোমার 5 হয়, তাহলে তুমি তো এটাকে এরকম লিখতে পারো, ট্যান থিটা প্লাস 1/ট্যান থিটা, এর ভ্যালু হচ্ছে 5। এবার ট্যান থিটাকে তুমি এক্স ধরে নাও না, তাহলে আলটিমেটলি কি হলো, এটা x/1/x, এর ভ্যালুই তো 5 দিয়েছে। এবার তোমাকে যদি এখানে বার করতে হয় ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে এই দুটোকে তুমি যদি এই ফরম্যাটে নিও, আলটিমেটলি এটা কি হচ্ছে, এক্স প্লাস 1/x²। তো সেটা আমরা কি জানি, এ যে থাকে তার স্কোয়ার থেকে মাইনাস, এইমাত্রই তোমাদের সূত্রটা লেখালাম যে এক্স প্লাস 1/x সমান সমান যদি হয় এ, তাহলে x² প্লাস 1/x কি হবে, a² মাইনাস 2। তাহলে এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে এখানে কত হবে, 5 5 25, 25-এর থেকে চলে যাবে 2, তাহলে এইটার ভ্যালু তোমাদের পেয়ে গেলে কত, এই যে ট্যান স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা, এই পুরোটার ভ্যালু তোমরা পেয়ে গেলে কত, 23। এবার হচ্ছে গিয়ে 2 ট্যান স্কোয়ার 60, তাহলে 2 ট্যান 60-র মান কত, √3, তার হচ্ছে স্কোয়ার, তার মানে 3 দুগুণই কত, 6, তাহলে 23 আর 6 কত হচ্ছে 29। তো আমি তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করলাম, যে তোমরা অবজার্ভ করো, অঙ্কগুলোকে ভালো করে অবজার্ভ করো। ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই, যে ট্যান থিটা কট থিটা এখানে কিভাবে মান বার করব, তোমরা সিম্পল যদি এটাকে এই ফরম্যাটে নিয়ে আসতে তাহলে হয়ে যেত। তো এইগুলো কিন্তু তোমাদের লেখার দরকার নেই, তোমাদের কিচ্ছু লেখার দরকার নেই, তোমাদের অঙ্কটা কিন্তু জাস্ট এইটুখানি, এই দুটোর মান বার করা, অঙ্কটা শেষ। তোমাদেরকে আমি বোঝালাম কিভাবে তোমরা এটা সলভ করবে। তো পরের কোশ্চেন কি বলেছে, একটি ক্লাসে 48 জন ছাত্র আছে, একটি নির্দিষ্ট দিনে 3/8 ছাত্ররা উপস্থিত ছিল, তাহলে অনুপস্থিতের সংখ্যা কত। তাই তোমাদেরকে বলেছি যখনই এরকম টাইপের প্রবলেম আসবে তোমরা রেশিওতে কনভার্ট করে নেবে। তাহলে টোটাল ছাত্র যদি থাকে 8, তার মধ্যে 3 কি ছিল, উপস্থিত ছিল, তাহলে অনুপস্থিত কত ছিল, 5 ছিল। এবার দেখো এখানে 8-এর ভ্যালুই কত হচ্ছে, 48, তার মানে 1-এর ভ্যালু কি হচ্ছে 6। তার যদি তোমাকে উপস্থিত বার করতে বলতো, তুমি উপস্থিতও বার করতে পারতে, মানে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে অ্যাবসেন্ট। তাহলে প্রেজেন্টও বার করতে পারতে, অ্যাবসেন্ট বললে অ্যাবসেন্টও বার করতে পারতে। তোমার কাছে কি চেয়েছে, অ্যাবসেন্ট চেয়েছে, তাহলে অ্যাবসেন্ট হচ্ছে 30 জন। সিম্পল এইভাবে তোমরা এগুলো করবে।
ঠিক আছে। তো পরের কোশ্চেন কি বলেছে, এখানে তোমাদেরকে করতে বলেছে সরল। তো তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, যখনই সরল আসবে তোমরা অপশনগুলোকে একবার চেক করবে, 6 4 4 6, তার মানে অপশানে আলাদা নেই, আমাকে এটা সলভ করতে হবে। তো চলো আমরা সলভ করি। তো 15 আর 14, তাহলে 15 10কে কত, 150, আর 4 15 60, তাহলে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 210। তার থেকে বিয়োগ হচ্ছে 30, যোগ 3 স্কোয়ার মানে কি 9, 17 আর 9 কত হচ্ছে 26। তাহলে দেখো 30 আর 26, তার মানে কি -4, তাহলে 210 থেকে যদি -4 করো 206। ঠিক আছে, বা এটাও করতে পারে 210-এর সাথে 26 যোগ করে 30 বিয়োগ করতে পারে, একই ব্যাপার। ঠিক আছে। বলেছে খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি বিন্দু থেকে একটি খুঁটির উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে খুঁটির উচ্চতা কত। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো এই অঙ্কগুলো তোমরা ত্রিগোণমিতির ট্যান সাইন কোস এসব দিয়ে করো, তো এইসব কিচ্ছু করার দরকার নেই। তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, জাস্ট এই ফর্মুলাটা তোমাদের মাথায় রাখবে, অটোমেটিক তোমাদের কোশ্চেনটা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। ঠিক আছে। এক মিনিট একটু, তাহলে এখানে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল আমরা ড্র করি। মনে করো এটা হচ্ছে এ বি সি, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি হয় 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যদি কি হয় 30 ডিগ্রি, তখন কি রেশিও হবে। এই অ্যাঙ্গেলটা যদি হয় 60 ডিগ্রি, তখন কি রেশিও হবে। আর এই অ্যাঙ্গেলটা যদি হয় 45 ডিগ্রি, তখন কি রেশিও হবে। ঠিক আছে। তো তোমাদেরকে শুধু এই রেশিওগুলো মনে রাখলে তোমাদের অঙ্কটা কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। ঠিক আছে। দেখো, যদি আমি সবার প্রথমে 45 দিয়ে বোঝাই, এটাকে যদি তোমরা 1 ধরো, তাহলে এটা হবে 1 আর এটা হবে √2। ঠিক আছে। এটা যদি ধরো তুমি 1, দেখো সবসময় মনে রাখবে যে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির যে উল্টো দিকের যে বাহু, সেটাও কি হবে, বড় হবে। তার জন্য একে আমরা √3 দিয়ে গুণ করব। কি করব, √3 দিয়ে গুণ করব। আর 60-এর সঙ্গে, এই যে 60-এর সঙ্গে যে অতিভুজটা থাকবে, সে সবসময় 60-এর ডবল হবে। তার মানে 60 যদি হচ্ছে 1, তাহলে এটা কি হয়ে যাবে 2। এইভাবে তোমরা সবসময় মাথায় রাখবে। তাহলে 30 আছে, তো 30 যেটা থাকবে, তাহলে 30-এর উল্টো দিকে কি হবে, এটা ভাবো। 30-এর উল্টো দিকে হচ্ছে কি হবে, 60 হবে। তাহলে এইটা যদি হয় 1, তাহলে 60-এর উল্টো দিকে এটা কি হবে, √3, আর 1-এর উল্টো দিকে এটা কি হবে 2। মানে 60 আর 30টা কি হয়ে যাবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। 1 আর 3, এই √3 আর 1 এটা চেঞ্জ হয়ে যাবে। অতিভুজ কিন্তু সবসময় 2 হবে, সেটা 60 হোক কি 30 হোক। তাহলে এই জিনিসগুলো যদি তোমাদের মাথায় তোমরা রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা অটোমেটিক সলভ করে নিতে পারবে। তোমাকে কখনো কোনো ফর্মুলা মনে রাখার দরকার হবে না। ঠিক আছে। তো এখানে দেখো বলেছে 45 ডিগ্রি, তুমি 45 ডিগ্রি ড্র করলে। ঠিক আছে। তাহলে আমরা কি জানি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। তাহলে এখানে বলেছে খুঁটির পাদদেশ, মানে এই খুঁটির পাদদেশ থেকে 20 মিটার দূরে, তার মানে একের ভ্যালুই কি বলে দিয়েছে 20, তাহলে এটাও কি হয়ে যাবে 20 হয়ে যাবে। খুঁটির উচ্চতা কত, ব্যাস বেরিয়েই গেল। কোনো ট্যান থিটা কিচ্ছু তোমাকে করার প্রয়োজন হলো, কিচ্ছু হলো না। ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবে। ঠিক আছে। 30 ডিগ্রি হলে কি হবে, 60 ডিগ্রি হলে কি হবে, 45 ডিগ্রি হলে কি হবে। ঠিক আছে। পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে গণিতের একটি ক্লাসে 60 জন শিক্ষার্থী আছে, তাদের তথ্য দেওয়া আছে কিছু ডেটা, এখানে তোমাকে মোড বার করতে বলেছে। তো সবসময় মনে রাখবে মোড, মোড মানে হচ্ছে সব থেকে যেটা রিপিট বেশি হচ্ছে, মানে মোস্ট রিপিটেড, যেটা সব থেকে বেশি যেটা রিপিট হচ্ছে সেটাই হচ্ছে মোড, মানে সব থেকে বেশি যেটা এখানে আছে। ঠিক আছে। আর কি থাকে, আর থাকে হচ্ছে তোমাদের গড়, গড়কে আমরা বলি মিন। মিন মানে হচ্ছে সব কটাকে যোগ করবে, যোগফল, তার থেকে যতগুলো সংখ্যা থাকবে, মানে এককের সংখ্যা যেটা, সেটা দিয়ে ভাগ করলেই তোমরা কি পেয়ে যাবে, গড়। আর হচ্ছে জিনিস একটা থাকে যেটা হচ্ছে মিডিয়ান, যাকে আমরা কি বলি, মধ্যমা।
মধ্যমা মানে হচ্ছে যেটা হচ্ছে কোনো একটা যদি তথ্য থাকে, তাহলে তার মাঝখানে কি আছে, মানে তার এদিকেও যতগুলো থাকবে এদিকেও ততগুলো থাকবে, মানে এদিকেও যদি n থাকে এদিকেও n থাকবে। মানে এমন একটা তথ্য ধরো আমি লিখলাম 1 2 3 4 5, তাহলে দেখো 3-এর পরে দুটো আছে, 3-এর আগে দুটো আছে, তাহলে এখানে মধ্যমাটা কি হয়ে গেল 3। ঠিক আছে, তো এই তিনটে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এখানে একটা ফর্মুলা হয়, যে ফর্মুলাটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মোড মানে হচ্ছে 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ঠিক আছে, অনেক সময় অঙ্কে তোমাদেরকে এই তিনটের মধ্যে যে কোনো দুটো ডেটা তোমাদেরকে দিয়ে দেয় আর একটা বার করতে হয়। তো এর ফর্মুলাটা কি, মোড সমান সমান 3 মিডিয়ান ইন্টু 2 মিন। তো এখানে আমাকে সিম্পলি কি বার করতে বলেছে, মড বার করতে বলেছে। তাহলে মডটা হচ্ছে গিয়ে দেখো ভালো করে এখানে কোনটা বেশি আছে। তো এইখানে তুমি এখান দিয়েও চেক করতে পারো বা ডাইরেক্ট অপশন থেকেও চেক করতে পারো। তো যখন ডেটাটা অনেক বেশি দেবে না, তোমরা অপশন থেকে চেক করলে তোমাদের কি হবে, সুবিধে হবে। ঠিক আছে, তো এখানে সবার ফার্স্টে দেখো 53 কটা আছে, একটা আছে। ওকে, এবার কি বলেছে 65 তোমার কটা আছে, দুটো আছে। 53 একটা আছে, 63 দুটো আছে। আচ্ছা 41 তোমার একটা আছে, 62 তোমার একটা আছে। তাহলে এখানে মোট কোনটা হয়ে গেল 65। ঠিক আছে, এইভাবে করবে। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে, একটি কোম্পানির 15 জন পুরুষ কর্মচারী, 20 জন মহিলা কর্মচারী 26 দিনে একটি প্রকল্প করতে পারে। মানে 15 জন পুরুষ কর্মচারী আমরা কাজে লাগাই বা 20 জন লাগাই, আমার 26 দিনই লাগবে। তাহলে এখান দিয়ে আমরা মেন আর ওমেনের আমরা কিন্তু রেশিও বার করতে পারবো কিভাবে, যে 15 জন মেন, কতজন ওমেন, 20 জন ওমেন। তাহলে এখানে সিম্পলি তুমি দেখতে পাচ্ছ মেন বাই ওমেন, এখানে যদি কাটো 5 দিয়ে, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে 4/3। মানে একটা মেনের এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট, একটা ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। এবার কি বলেছে, প্রকল্পটি সম্পূর্ণ করতে 30 জন পুরুষ। তাহলে এখানে দেখো কটা পুরুষ বলেছে, 30 পুরুষ, তাহলে 30 মেল আর 12 জন হচ্ছে ওমেন। তো সিম্পলি তোমরা কি করবে দেখো, 30 মানে ইন্টু 4 আর 12টা ওমেন, 12 ইন্টু 3, তাহলে কত হয়ে গেল 120 আর 3 36, তার মানে টোটাল হচ্ছে 156 ইউনিট কাজ হচ্ছে কত, একদিনে। এবার আমাকে টোটাল কাজটা বার করতে হবে। তাহলে টোটাল কাজ কি করে বার করবে, টোটাল ওয়ার্ক তোমাকে বার করতে গেলে হয় তোমাকে মেন নিতে হবে, মোমান যে কোনো একটা নিতে হবে। তাহলে তুমি যদি নাও, যদি 15টা মেন, তাহলে 15 ইন্টু একটা মেন কত করছে 4, আর কতদিন লাগছে 26 দিন। তাহলে এটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক, আর তোমার একদিনে কত হচ্ছে 150 দিন। তাহলে নাম্বার অফ ডেজ তোমার কত লাগবে, এটাকে ভাগ করলেই তুমি পেয়ে যাবে 15 গুণ 4 ইন্টু 26, নিচে হচ্ছে 56। আচ্ছা 13 দিয়ে যদি করো, 13 দুগুণি 26, এখানে হচ্ছে 12। আচ্ছা 4 দিয়ে কাটলে হচ্ছে 1, এখানে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে কতদিন তোমাদের সময় লাগলো, 10 দিন। ঠিক আছে, এই দেখো এই ব্যাপারটা চাইলে কিন্তু তোমরা মনে মনেই সলভ করতে পারতে, আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু লিখলাম। ডেজ এইসব টোটাল এইসব লেখার দরকার ছিল না, এগুলো জাস্ট তোমরা নিজেরাই করতে পারতে, আমি জাস্ট এক্সপ্লেন করলাম। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 16 ও তাদের গুণফল 63, তাহলে তাদের অনন্যকের যোগফল কত। আচ্ছা, আগে তোমাদেরকে জানতে হবে যে অনন্যক কি। অনন্যক মানে হচ্ছে এমন একটা মানে ভগ্নাংশ বলতে পারো, সংখ্যা বলতে পারো, যেটা দুটোর গুণফল হচ্ছে 1। মানে সাপোজ ধরো এ যদি হয়, তাহলে এ কে আমরা 1/a দিয়ে যদি গুণ করি তবেই আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। তার মানে এ এর অনন্যক হচ্ছে 1/a। তাহলে এখানে সিম্পলি যদি তোমরা একটা জিনিস দেখো, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যা কি হতে পারে, একটা এক্স হলে একটা হচ্ছে ওয়াই। তাহলে এদের অনন্যক কি হবে, 1/x আর 1/y। এবার এই দুটোকে তোমাকে যোগ করতে বলেছে, তো তোমাকে দেখো যোগফল দেওয়া আছে, তার মানে এক্স প্লাস ওয়াই তোমাদেরকে বলে দিয়েছে কত, 16, আর গুণফল মানে কি এক্স ওয়াই, এটা বলে দিয়েছে 63। এবার তোমাদের বার করতে বলেছে অনন্যকের যোগফল, তার মানে কি এইটাই। তো যখনই এটা আসবে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, যখনই যোগফল আর গুণফল দেবে সিম্পলি তোমাদেরকে কি করতে হবে, যোগফল আর গুণফলকে ওপর নিচ করে দিতে হবে, তাহলেই অনন্যকের যোগফল বেরিয়ে যাবে। তো এখান দিয়ে দেখো এক্স প্লাস ওয়াই কত হচ্ছে 16 আর এক্স ওয়াই কত হচ্ছে 63, তাহলে 16/63, অপশন 4 হবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছে, বলেছে 250-এ 27%, 100-এ
বিয়োগ 1000-এর 0.2 এর মান কত? তাহলে এখানে সিম্পলি তোমাকে কি করতে বলেছে, এটা সরল করতে বলেছে। তো পাতি সরল করে ফেলি। 250 এর 27%, মানে 27/100। এর থেকে মাইনাস করতে হবে 1000, তার 0.02/100। এটা তোমাকে করতে হবে। তাহলে এখানে তুমি সিম্পল দেখো, এটা দিয়ে এটাকে যদি কেটে দাও, কেটে গেল। আচ্ছা, 5 দিয়ে কাটলে এটা কি হবে? 5 হবে। 5 দিয়ে কাটলে এটা হবে কত? 2। ঠিক আছে। এইবার দেখো, যখনই তোমরা কাটাকুটি করবে, সবসময় চেষ্টা করবে যে নিচে যে আছে, নিচের ভগ্নাংশের যে হর আছে সেটা 10, 100, 1000 এই ফরম্যাটে রাখার চেষ্টা করবে। পুরোপুরি কেটে গেলে ভালো, না কাটলে এইভাবে রাখার চেষ্টা করবে। তাহলে তোমাদের প্রবলেমটা কি হবে? সলভ করতে সুবিধা হবে। তাহলে এইবার যদি তোমরা একটা জিনিস দেখো, ঠিক আছে, একটু যদি আমরা ব্যাকে যাই, তো এখানে দেখো, যদি আমরা এটাকে কাটি, পুরোপুরিভাবে কাটা যাচ্ছে না, তা আমি কি করবো? পুরোপুরি কাটবো না। তাহলে এখানে 0 আছে, এই 0-র জন্য এখানে পয়েন্ট চলে আসবে একটা। তাহলে সিম্পলি আমরা কি করছি, এটাকে যদি করো 25 দিয়ে করো, 7 25 কত হচ্ছে? 175-এর 5, হাতে আমার 17, 25 দুগুণে 50, আর 17 হচ্ছে 67। তাহলে এখানে তুমি 10 লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। একটা শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে। এটা পয়েন্ট তোলার জন্য তুমি এখানে আবার কি দিতে পারো? 100 দিতে পারো। তাহলে দেখো, এখান দিয়েও শূন্য কেটে গেল। তাহলে এখানে কি হলো? 2/10 হয়ে গেল। তো এখানে দেখো, 675 থেকে যদি 2 চলে যায় তাহলে কত হবে? 673/10। তাহলে পয়েন্টের জন্য একটা পয়েন্ট আগে নিয়ে নেবে, 0-র জন্য। তাহলে এটা হয়ে গেল তোমার আনসার, অপশন 3। ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবে নিচে যেন, যদি পুরোপুরি কাটাকুটি না যায় তাহলে 10, 100, মানে 10-এর গুণিতক রাখার চেষ্টা করবে। ইজিলি তোমাদের সলভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? একটি ব্যাংক একজন ব্যবসায়ীকে বার্ষিক 5% হারে 5 বছরের জন্য এত টাকা ঋণ দিল, সরল সুদ কত হবে? তো তোমরা হয়তো সরল সুদ অনেকে এইভাবে করো, যে PRT/100/I। তা আমি বলবো তোমরা এটা ভুলে যাও, এটা কখনোই তোমরা করবে না। তোমরা সবসময় সরল সুদকে না পার্সেন্টেজে দেখবে, আর কিচ্ছু দেখবে না। তো দেখো, বার্ষিক কত? 5%। বার্ষিক কত? 5%। তাহলে 1 বছরে 5% হলে 5 বছরে কত হবে? 25% হবে। এইভাবে তোমরা সরল সুদকে সলভ করবে, কখনো এই ফর্মুলা দিয়ে করবে না, অযথা সময় নষ্ট হবে। তো এইভাবে মুখে মুখে কিন্তু এই পার্টটুকু করা যায়। তাহলে 1 বছরে হচ্ছে 5%, তাহলে 5 বছরে কত হবে? 25%। এবার তোমরা জানো যে 25% মানে কি? 1/4। তাহলে তোমার যেই অ্যামাউন্ট আছে একে শুধু 4 দিয়ে ভাগ করে দিলেই তো তোমার অ্যান্সার বেরিয়ে গেল, তাই না? তাহলে একে যদি 4 দিয়ে ভাগ করো, 3 4 12, 4 12 48, 2 20, 5 2 0, 3,12,500। তাহলে অপশন 2 হবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, পরের কোশ্চেনে আসছি। এটাই আমাদের শেষ কোশ্চেন। তো এখানে বলেছে PQRS হলো একটি বৃত্তীয় ট্রাপিজিয়াম, যেখানে PQ হলো SR এর সমান্তরাল আর PQ হলো ব্যাস। যদি QPR 40 ডিগ্রি হয়, PSR এর মান কত? তো আমরা আগে একটা ড্র করি। ঠিক আছে। তো এটা মনে হচ্ছে কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে যেটা যায় সেটাই হচ্ছে গিয়ে ব্যাস। এবার তোমাকে দেখো কি বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে, PQ হলো ব্যাস। ওকে, PQRS, তাহলে এইটা হচ্ছে RS, এটা হচ্ছে R, এটা হচ্ছে S। এইভাবে আমরা এটাকে জুড়ে দিই, তাহলে এটা আমাদের হয়ে গেল একটা কি। এবার বলে দিয়েছে QPR, QPR মানে আবার এটাকে কানেক্ট করতে হবে। তাহলে QPR এর মান তোমাকে বলে দিয়েছে কত? 40 ডিগ্রি। এবার তোমাকে বার করতে হবে PSR, মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে বার করতে হবে। ঠিক আছে। তো তোমরা সবসময় জানবে, একটা যদি বৃত্ত হয়, সেই বৃত্তের মধ্যে যে অর্ধবৃত্ত হয়, এই অর্ধবৃত্ত কোণটা সবসময় কি হয়? 90 ডিগ্রি। সবসময় কি হয়? 90 ডিগ্রি। তো দেখো, তোমরা ইজিলি এটা সলভ করে নিতে পারবে। ঠিক আছে। তাহলে এই কোণটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে 90 আর 40, 90 আর 40 কত হয়? 130। তাহলে এই কোণটা কত?
50। এই কোণটা কত? 50। এবার তোমরা জানো বৃত্তস্থ যে চতুর্ভুজ যে হয়, বৃত্তস্থ যে চতুর্ভুজ হয়, এদের যে কোণগুলো থাকে এরা পরস্পর হচ্ছে গিয়ে কি কোণগুলো থাকে তোমার হচ্ছে একটা যদি হয় থিটা, একটা যদি হয় থিটা, তাহলে আর একটা কি হয় 100 মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা, মানে এই দুটো কোণের সমষ্টি 180 হয়। তাহলে এই কোণটা যদি হয় 50, তাহলে এর উল্টো দিকের এই কোণটা কত হবে? 180 থেকে মাইনাস করলে তোমরা পেয়ে যাবে 130 ডিগ্রি। তাহলে 130 হবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো তোমাদেরকে অলওয়েজ কি হতে হবে? মাথায় রাখতে হবে। আমি এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি। ঠিক আছে? এটা যদি হয় থিটা, তাহলে এটা হবে 180 মাইনাস থিটা। একইভাবে এটা যদি হয় থিটা, তাহলে এটা হবে 180 মাইনাস থিটা। মানে এই দুটো যে বিপরীত কোণগুলো তাদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে? এটাকে বলা হয় বৃত্তীয় চতুর্ভুজ। কোনো বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ থাকে। ঠিক আছে? আচ্ছা, বৃত্তীয় চতুর্ভুজের আরেকটা খুব অঙ্কে তোমাদের মানে পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে? সেটাও তোমাদেরকে এখানে আমি বলে রাখছি, তোমরা এটা মাথায় রাখবে। ঠিক আছে? মনে করো এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, এই বাহুটা হচ্ছে সি, এই বাহুটা হচ্ছে ডি। তাহলে সবসময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এ প্লাস সি সমান সমান হচ্ছে বি প্লাস ডি। ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষায় খুব আসে, কোশ্চেন আসে যে তোমাকে এই বাহুটার মাপ, এই বাহুটার মাপ বলে দিল, এই বাহুটা বলে দিল, এই বাহুটা তোমাকে বার করতে হলো, তখন এই ফর্মুলায় তোমাকে বার করতে হবে। ঠিক আছে? এটাও কিন্তু বৃত্তীয় চতুর্ভুজের একটা ধর্ম। তো আজকের সেশন আমি এখানেই শেষ করলাম। তোমরা কমেন্ট করে জানিও কেমন তোমাদের সেশনটা লাগছে। ঠিক আছে? আশা করছি এই সেশনটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, সিরিজটাকে যদি কমপ্লিট করতে পারো, তোমাদের ম্যাথে ইমপ্রুভমেন্ট তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশুনো চালিয়ে যাও।